আপনারা যখন কোনো গভর্নমেন্ট যে কোনো চাকরির জন্য ফর্ম ফিল আপ করেন, সেখানে আপনারা সবাই জানেন যে ওবিসি, এসসি এবং এসটির জন্য আলাদা কিন্তু ছাড় রয়েছে বা তার রিজার্ভেশন কিন্তু কোটা রয়েছে। সেই একইভাবে বর্তমানে কিন্তু যারা ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ে তাদের জন্য কিন্তু 10% কিন্তু রিজার্ভেশন রয়েছে। অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে ধরুন একটি চাকরির ফর্ম ফিল আপ হচ্ছে, গভর্নমেন্ট চাকরির ফর্ম ফিল আপ হচ্ছে, সেখানে 10,000 ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে এই যে ইডব্লিউএস কিন্তু 10% সেখানে রিজার্ভেশন রয়েছে। অর্থাৎ কিন্তু 1000 জন ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে সেখানে কাজ কিন্তু পাবে। এবারে ইডব্লিউএস যে সার্টিফিকেটটা বা এই ইডব্লিউএস সার্টিফিকেট কারা আবেদন করতে পারবে বা এই ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে কারা আসতে পারবে, যারা কিন্তু জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ে তারা কিন্তু ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে কিন্তু আসতে পারবে। কারণ কিন্তু জেনারেল ক্যাটাগরি কোনো রকম সুযোগ সুবিধা খুবই কম, সেই জন্য কিন্তু সরকারের তরফ থেকে এই ইডব্লিউএস ক্যাটাগরিটা চালু করা হয়েছে। কেবলমাত্র যারা জেনারেল রয়েছে তারা কিন্তু এই ইডব্লিউএস ক্যাটাগরিতে আসতে পারবে, ঠিক আছে, অথবা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এবং একটা সার্টিফিকেট কিন্তু দেওয়া হবে যে ইডব্লিউএস সার্টিফিকেট, সেটা দিয়ে আপনি কিন্তু সরকারি চাকরি 10% কিন্তু রিজার্ভেশন ছাড় কিন্তু পেয়ে যাবে। এছাড়া বিভিন্ন কাজে কিন্তু বেনিফিট কিন্তু রয়েছে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনারা দেখবো যে এই ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য কিভাবে আপনি আবেদন করবেন, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদনের পর কতদিনের মধ্যে আপনি সার্টিফিকেটটা পাবেন, সমস্ত এডিটের পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং যে আবেদন পদ্ধতি দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম বলবো যে ইডব্লিউএস এর ফুল ফর্মটা কি। তো এর ফুল ফর্মটা হচ্ছে ইকোনমিক্যাল ওয়েকার সেকশন সার্টিফিকেট, অর্থাৎ এটা হচ্ছে ইডব্লিউএস সার্টিফিকেট। এবারে ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আপনি কিভাবে আবেদন করবেন সেটা এই ভিডিওতে দেখাবো। তার আগে বললে কি, এই ভারতে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল জেনারেলদের জন্য 10% সংরক্ষণ ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য। অর্থাৎ যাদের কাছে ইডব্লিউএস সার্টিফিকেট থাকবে তারা কিন্তু 10% সংরক্ষণ অথবা ছাড় কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবার কারা কারা আবেদন করতে পারবেন, তো ইডব্লিউএস সার্টিফিকেট ধারীরা পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি চাকরি অথবা যে কোনো প্রতিষ্ঠানে ভর্তির জন্য 10% সংরক্ষণের সুবিধা পাবেন। সমস্ত জেনারেল কাস্ট মানুষরা তারা কিন্তু এই যে সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। এবং সঙ্গে আবেদন করার জন্য যে পারিবারিক বার্ষিক আয় কিন্তু 8 লক্ষ টাকার নিচে হতে হবে এবং 5 একর কৃষি জমি বা তার থেকে কম থাকতে হবে এবং শহর যদি ফ্ল্যাট থাকে সেটা 1000 ফুট বর্গ ফুটের কম কিন্তু থাকতে হবে, ঠিক আছে। এছাড়া কিন্তু গ্রাম পঞ্চায়েত এলাকায় 200 বর্গ গজ এর কম জায়গা থাকতে হবে অবশ্যই, তাহলে কিন্তু আপনি এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। এবং সঙ্গে এই সার্টিফিকেট আবেদন করার জন্য আপনার যে সমস্ত রকম সম্পত্তি, আপনার যে বাবার অথবা আপনার ভাই বোনের আবার সমস্ত সম্পত্তি কিন্তু একসঙ্গে মিলিয়ে এখানে বসাতে হবে, ঠিক আছে, তবেই কিন্তু আপনি ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আপনি আবেদন করতে পারবেন। তো আপনার ফ্যামিলিতে সবার কিন্তু যে যত জমি আছে সবগুলো মিলিয়ে কিন্তু আপনাকে এখানে বসাতে হবে, ঠিক আছে, যখন আবেদন করবেন। ওকে, তো এবার কিভাবে আবেদন করবেন দেখুন। আবেদন করার জন্য তো সবার প্রথম এই ফর্মটা আপনি ডাউনলোড করবেন। এই ফর্মটার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে এই ফর্মটা কিন্তু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর তারপর এখানে ফটো, এখানে আপনার পাসপোর্টের ফটো এখানে মারিয়ে দেবেন। ফটোটা মারিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর আমরা যেটা করতে হবে সেটা সিগনেচার, এখানে আপনারা সিগনেচার করে দেবেন। কিন্তু যদি কেউ মাইনর হয়ে থাকে তাহলে তার বাবার এখানে নামটা এখানে সিগনেচার করতে হবে, ঠিক আছে, তার বাবা এখানে সিগনেচার করবে। ওকে, তারপর দেখতে পাবেন ডেট, এখানে ডেটটা বসিয়ে দেবেন, কবে অ্যাপ্লিকেশন করছেন বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু অ্যাপ্লিকেন্টের পুরো নেমটা এখানে বসিয়ে দেবেন, তারপরে বাবার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কাস্ট, এখানে আপনি যদি জেনারেল কাস্ট হয়ে থাকেন তাহলে এখানে লিখে দেবেন জেনারেল, ঠিক আছে, আপনার কাস্টটা লিখে দেবেন। কাস্টটা লিখে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে প্লেস অফ বার্থ যাবে, এখানে কিন্তু আপনার ডিটেইলস কিন্তু ফিল আপ করতে হবে, কোথায় জন্মগ্রহণ করেছেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে তো ভিলেজের নাম বসিয়ে দেবেন, তারপর পুলিশ স্টেশন নাম বসিয়ে দেবেন, তারপর ডিস্ট্রিক্ট এবং স্টেটের নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এবার কতদিন ধরে থাকছেন, যেই অ্যাড্রেসে আপনি থাকছেন কতদিন ধরে এটা সেখানে লিখে দেবেন। এখানে যে 10 বছর 15 বছর 20 বছর কতদিন ধরে থাকছেন এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এবার প্রেজেন্ট অ্যাড্রেস আপনাকে বসাতে হবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, পুনরায় কিন্তু এখানে আপনার যে ভিলেজের নাম এখানে বসিয়ে দেবে, এখানে ভিলেজের নামটা বসিয়ে দেওয়ার পর তারপরে কি করবেন, এখানে গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েত নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। গ্রাম পঞ্চায়েত নামটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে পোস্ট অফিসের নাম, তারপর ডিস্ট্রিক্টের নাম বসিয়ে দেবেন সঠিকভাবে। ডিস্ট্রিক্টের নামটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর স্টেট, এখানে স্টেটের নামটা বসিয়ে দেওয়ার পর পিনকোড এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আদার অ্যাড্রেস, আপনার যদি অন্য কোনো অ্যাড্রেস থেকে থাকেন সেই অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। যদি অন্য কোনো অ্যাড্রেস
অফিসে না থেকে থাকেন তাহলে কিন্তু কোনো রকম অ্যাড্রেস এখানে বসানোর দরকার নেই। ঠিক আছে, তারপর আপনি কি করবেন, তারপর নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি, এখানে কিন্তু ইন্ডিয়ান নামে এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন। এখানে ইন্ডিয়ান নামে সঠিকভাবে লিখে দেওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন যে রিলিজন, এখানে রিলিজনের উপরে বসাতে হবে। প্রথমে ন্যাশনালিটি বসিয়ে দেবেন, তারপর রিলিজন এখানে বসিয়ে দেবেন হিন্দু মুসলিম, তারপরে সেক্স মেল বা ফিমেল এখানে বসিয়ে নেওয়ার পর দুজন রেফারেন্সের নাম এবং তার অ্যাড্রেস বসাতে হবে। তো প্রথম রেফারেন্সের নাম এবং অ্যাড্রেস বসিয়ে দেবেন এবং সেকেন্ড যে রেফারেন্সের নাম তার এবং তার অ্যাড্রেস কিন্তু সঠিক বসিয়ে দেবেন। ঠিক আছে, আমার পাড়া প্রতিবেশী কারোর নাম এবং তার অ্যাড্রেস সঠিক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর যদি আপনি অন্য কোনো স্টেট থেকে এই স্টেটে এসে থাকেন তাহলে কিন্তু এখান থেকে আপনি লিখে দেবেন এবং এখানে ইয়েস লিখে দেবেন। ইয়েস লিখে দেওয়ার পর আপনার কাছে মাইগ্রেট যদি সার্টিফিকেট থেকে থাকে তার সার্টিফিকেট নাম্বার এবং তার অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন, যে কোন স্টেট থেকে আপনি এসেছেন সেই স্টেটের এখানে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। যদি আপনি অন্য স্টেট থেকে না আসেন তাহলে কিন্তু এই যে ফর্মটা আপনাকে এই যে 11 নম্বর ঘরটা আপনাকে ফিল আপ করার কোনো রকম দরকার নেই। ঠিক আছে, তাই এবার কিন্তু ইনকাম ডিটেলস আমাকে বসাতে হবে। তো সেই জন্য কি করবেন, এখানে দেখতে পাবেন সার্ভিস ডিটেলস অফ ফাদার, আপনার বাবা কি কাজ করে এখানে আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, আমার বাবা কি কাজ করে আপনি সেটা বসিয়ে দেবেন এবং আপনার মা কি কাজ করে সেটা আপনার বসিয়ে দিতে হবে এবং আপনি কি কাজ করেন এবং আপনার যদি স্ত্রী থেকে থাকে সে কি কাজ করে এখানে সমস্ত ডিটেলসটা এক এখানে বসাতে হবে। তো সেই জন্য এখানে কি বসাবেন, এখানে কিন্তু যদি ফার্মার হয়ে থাকে আপনার বাবা তো ফার্মার লিখবেন, আপনার মা যদি হাউস ওয়াইফ হয়ে থাকে তো হাউস ওয়াইফ এখানে লিখে দেবেন। ঠিক আছে, এবার আপনি যে কাজ করেন সেটাই লিখে দেবেন। তো আপনারা সবাই যে যা কাজ করেন সেটা কিন্তু একে একে এখানে বসিয়ে দেবেন এবং তার বয়সটা কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে আপনার এবং আপনার ফ্যামিলির যত সদস্য আছে সবার মিলে কত জায়গাটা সেটা এখানে লিখে দেবেন। ঠিক আছে, কত একর জায়গা সেটা লিখে দেওয়ার পর বা এরিয়াটা লিখে দেওয়ার পর এবং তার লোকেশনটা লিখে দেবেন। লোকেশন লিখে দেওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর কিন্তু আপনাকে ইনকাম ডিটেলস আপনাকে বসাতে হবে। ঠিক আছে, যে কে কত ইনকাম করে তার ডিটেলসটা বসাবে। প্রথম দেখতে পাচ্ছেন ফাদার, আপনার বাবার কিন্তু এখানে যদি বাবা কোনো যে অফিসে কাজ করে থাকে তাহলে কিন্তু কত ইনকাম করে, বছরে টোটাল কত টাকা স্যালারি পায় সেটা এখানে লিখে দেবেন। ঠিক আছে, যদি কোনো অফিসে বা কোনো কোম্পানিতে কাজ করে স্যালারি হিসাবে, যদি কোনো বাড়িতে কাজ করে তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন তার নিচে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যানুয়াল ইনকাম আদার সোর্স, তো এখানে আপনার যে বাৎসরিক ইনকামটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার। তারপর এখানে দেখতে ট্যাক্স পে হয়ে থাকলে ইয়েস বা নো করবেন। সেম একইভাবে এখানে যদি আপনার মা যদি কোনো অফিসে কাজ করে বা কোনো কোম্পানিতে কাজ করে তার স্যালারি যদি পায় তাহলে কত স্যালারি পায় বছরে সেটা লিখে দিবেন। যদি না পেয়ে থাকে তাহলে কিন্তু লেখার দরকার নেই। সেটা একইভাবে আপনি যদি কোনো অফিসে কাজ করেন কোনো যদি স্যালারি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার যে বাৎসরিক স্যালারি কত পান সেটা কিন্তু সঠিকভাবে লিখে দেবেন। এবার যদি আপনার যদি কোনো কোম্পানি বা অফিসে কাজ না করেন, আপনি অন্য কোনো বিজনেস করেন তাহলে বা অন্য কোনো বাড়িতে কাজ করেন তাহলে তো আপনার বাৎসরিক ইনকামটা তার নিচে লিখবেন যে অ্যানুয়াল ইনকাম আদার সোর্স, এখানে কিন্তু আপনার যে অ্যানুয়াল ইনকামটা বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে ট্যাক্স পে হয়ে থাকলে ইয়েস বা নো করবেন। তারপরে আর কোনো কিছু বসানোর দরকার নেই। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে হবে। এবার কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে সেটা একটু পরে আপনাদের বলে দিচ্ছি। এখানে কিন্তু লিখতে হবে যে কি কি ডকুমেন্টস আপনি সাবমিট করছেন, তার কিন্তু একে কিন্তু নাম করে লিখতে হবে। এবার কি কি ডকুমেন্ট সাবমিট করবেন সেটা কিন্তু পরে আপনাদের বলে দিচ্ছি। তার আগে বললে কি এখানে আপনারা সিগনেচার করবেন এবং কেউ যদি মাইনর হয়ে থাকে মানে 18 বছর নিচে হয়ে থাকে তাহলে সে সিগনেচার করবে এবং সঙ্গে তার বাবাও কিন্তু সিগনেচার করবে। ঠিক আছে, বোঝা গেল। তারপরে এই স্লিপটা কিন্তু এটা আপনি কেটে দিয়ে দেবে, যখন আপনি জমা দেবেন তখন কিন্তু এই স্লিপটা কেটে আপনাকে দিয়ে দিবে। এবার আপনাদের বললে কি এই ফর্মের সঙ্গে অ্যানেক্সারি যে বি তার নিচে দেখতে পাচ্ছেন এই যে অ্যানেক্সারি বি, এই ফর্মটার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই অ্যানেক্সারি বি কিন্তু আপনাকে ফিল আপ করে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। তো এই ফর্মটা হচ্ছে আপনার যে সেলফ ডিক্লারেশন ফর্ম, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এই ফর্মটা ফিল আপ করার জন্য এখানে আপনার কিছু ডিটেলস বসাতে হবে। যেরকম কি কি ডিটেলস বসাবেন, তো এখানে আপনার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আপনার বাবার নাম, এখানে কিন্তু আপনার নাম বসিয়ে দেওয়ার পর তারপরে আপনার বাবার নাম সঠিকভাবে বসিয়ে দেবেন। আপনার বাবার নামটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু পুরো আপনার অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার যে কাস্ট, এখানে কাস্টটা কিন্তু আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, আপনি কোন কাস্টের থেকে বিলং করেন সেই কাস্টটা এখানে বসিয়ে দেওয়ার পর তারপরে সিগনেচার করে দেবেন আপনার। এবং যদি মাইনর হয়ে থাকে তার কিন্তু সে সিগনেচার করবে এবং তার বাবাও কিন্তু সিগনেচার করবে। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছেন এই যে অ্যানেক্সারি সি ফর্মটা, এটা কিন্তু আপনাকে ফিল আপ করার কোনো রকম প্রয়োজন নেই। এটা হচ্ছে আপনার যে সার্টিফিকেট, এটা যখন আপনি যে অ্যানেক্সারি এ এবং বি যখন জমা দেবেন, যখন আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু এই যে অ্যানেক্সারি সি তে আপনার সমস্ত ডিটেলস লিখে এটা কিন্তু আপনাকে প্রোভাইড করবে। এটা হচ্ছে সার্টিফিকেট, ইডব্লিউ সার্টিফিকেট এইটা। ঠিক আছে, তো সেই জন্য এই ফর্মটা আপনাকে ফিল আপ করার কোনো রকম প্রয়োজন নেই। যখন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে এই যে ফর্মটা বা এই সার্টিফিকেটটা আপনাকে
প্রোভাইড করবে, তখন তো এখানে আপনার ফটো মারিয়ে দিয়ে এখানে সার্টিফিকেট নম্বর লেখা থাকবে এবং আপনার নাম সমস্ত ডিটেইলস লেখা থাকবে এবং এইটা আপনাকে দেবে এবং এইটা সমস্ত কাজে আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে অ্যানেক্সারি সিটাই হচ্ছে সার্টিফিকেট। ওকে, বোঝা গেল? ক্লিয়ার? তো এবার বলবো অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে। তো দেখুন, তুমি দেখতে পাচ্ছেন প্রথমে যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে ভোটার কার্ড, যে অ্যাপ্লিকেন্ট তার লাগবে এবং তার বাবা এবং তার মার কিন্তু লাগবে। এবার যদি অ্যাপ্লিকেন্টের ভোটার কার্ড না হয়ে থাকে তাহলে কিন্তু তার বাবা এবং মার কিন্তু ভোটার কার্ডে দেবেন, ঠিক আছে? তো এরপর লাগবে প্যান কার্ড, তো আপনার প্যান কার্ড দেবেন এবং আপনার বাবার এবং মার কিন্তু প্যান কার্ড দেবেন, ঠিক আছে? এরপর কিন্তু বার্থ সার্টিফিকেট, তো আপনার কিন্তু বার্থ সার্টিফিকেট দেবেন। এবার যদি আপনার বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা আপনি দেবেন, ঠিক আছে? তো এরপর হচ্ছে আপনার যে বাবার বা মার যদি কোনো অফিসে কাজ করে বা কোনো যদি যে কোম্পানিতে কাজ করে তাদের স্যালারি স্লিপ কিন্তু দিতে হবে, যদি কোনো অফিসে বা কোম্পানিতে কাজ করে। যদি না করে থাকে তাহলে কিন্তু কোনো রকম যে স্লিপ কিন্তু দেওয়ার দরকার নেই। তারপর ডোমিসাইল সার্টিফিকেট, আপনার কিন্তু যে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আপনাকে দিতে হবে, সেটা কিন্তু আপনার পঞ্চায়েতে গেলে পঞ্চায়েত থেকে একটা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট নিয়ে আসতে হবে এবং সঙ্গে যে আপনার যে বিডিও অফিস সেখান থেকে একটা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আপনাকে কালেক্ট কিন্তু করতে হবে এবং সঙ্গে সঙ্গে পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট এবং বিডিও থেকে যে একটা ইনকাম সার্টিফিকেট সেটাও কিন্তু আপনাকে সাবমিট কিন্তু করতে হবে, ঠিক আছে? এছাড়া আর কি লাগবে? এছাড়া কিন্তু আপনার যে জমির যে দলিল হোক বা রেকর্ড হোক এর সঙ্গে অ্যাটাচ করবেন এবং যে আপনার টোটাল যে সম্পত্তি রয়েছে তাদের সেলফ ডিক্লারেশন ফর্ম, যেটা আপনি বলে দিলাম যে অ্যানেক্সারি বি, সেটা কিন্তু অ্যাটাচ করবেন। তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে এই ফর্মটা আপনি কোথায় জমা দেবেন? তো দেখুন, এই ফর্মটা কিন্তু আপনাকে যে আপনার বিডিও অফিস আছে সেখানে আপনি জমা দেবেন। যারা কিন্তু গ্রামে বাস করেন তারা বিডিও অফিসে জমা দেবেন, যারা কিন্তু শহর এলাকায় বাস করে বা মিউনিসিপ্যালিটি এলাকায় বাস করে তারা কিন্তু এসডি অফিসে জমা দেবেন। জমা দেওয়ার পর তারপর কিন্তু যে 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে কিন্তু আপনার সার্টিফিকেট কিন্তু চলে আসবে। চলে আসার পর সেই সার্টিফিকেট আপনাকে সেখান থেকে গিয়ে কিন্তু কালেক্ট কিন্তু করতে হবে, ঠিক আছে? আপনাকে কিন্তু ফোন করে জানিয়ে দেওয়া হবে যে আপনার সার্টিফিকেট হয়ে গেছে, অথবা আপনি কিছুদিন পর নিজে গিয়ে আপনি খোঁজ নেবেন যে সার্টিফিকেট হয়েছে নাকি, তারপর সেখান থেকে গিয়ে আপনি খুব সহজে সার্টিফিকেটটা কালেক্ট কিন্তু করতে পারবেন। তো এইভাবে খুব সহজে আপনি ইডব্লিউ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন করার পর 2 থেকে 3 সপ্তাহের মধ্যে সার্টিফিকেট খুব সহজে আপনি পেতে পারবেন এবং এই সার্টিফিকেট দিয়ে আপনি যে কোনো যে সরকারি গভর্নমেন্টের চাকরি হোক অথবা যে কোনো কাজে হোক আপনি 10% আপনি কিন্তু রিজার্ভেশন আপনি সুবিধা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? তো এই ইডব্লিউ সার্টিফিকেট নিয়ে কোনো রকম যদি সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করবো। এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরপরে নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।